আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধে এখন পুরো দুনিয়া যেন টালমাটাল হয়ে গিয়েছে। আমি আগেও বলেছিলাম যে যুদ্ধ হচ্ছে একটা অসম যুদ্ধ। আমরা যদি সামরিক শক্তির সঙ্গে সামরিক শক্তির বিবেচনায় তুলনা করি, তাহলে ইরানের সামরিক শক্তি বলতে গেলে ইসরায়েলের চেয়েও কম, আর যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি তো সারা দুনিয়াতেই সবচেয়ে বেশি। এরকম দুটো শক্তিশালী পক্ষ একত্র হয়েছে ইরানের বিরুদ্ধে। যে যুদ্ধে ইরান যে টিকে থাকবে, এটাই হয়তো অনেকের কাছে একটা বিস্ময়ের ব্যাপার ছিল। কিন্তু যুদ্ধ শুরুর পর আজ 12 দিন হয়ে গিয়েছে। এই 12 দিন পরেও কিন্তু যুক্তরাষ্ট্র লক্ষণযোগ্য কোনো সাফল্য এখনো পায়নি। যুক্তরাষ্ট্র যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধটা শুরু করেছিল, তাদের মূল লক্ষ্য ছিল ইরানের শাসন ক্ষমতায় পরিবর্তন আনা। পরিবর্তন মানে ব্যক্তির পরিবর্তন না, ইরানের যে ইসলামিক যে দলগুলো ইসলামী শাসন চলছে তার পতন ঘটানো, তার পতন ঘটিয়ে পশ্চিমা ধাঁচের শাসন ব্যবস্থা কায়েম করা। এটাই ছিল যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। ইরানের অভ্যন্তরে কিন্তু বেশ আগে থেকেই এক ধরনের আন্দোলন চলছিল। ইরানের যে ইসলামী শাসন চলছিল, যেটা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে, সে শাসনের ব্যাপারে ওখানকার অনেক শিক্ষিত মানুষ, অনেক তরুণীরা কিন্তু এই বিদ্রোহী হয়ে উঠেছিল এবং এর আন্দোলন চলছিল অনেকদিন ধরে। ইরান সবসময় এ ধরনের আন্দোলনগুলো কঠোর হস্তে দমন করে। কঠোর হস্তে দমন মানে তারা নির্বিচারে তার নিজ দেশের নাগরিকদেরই, ভিন্ন মতাবলম্বীদেরকে দমন করে ফাঁসিতে পর্যন্ত ঝুলিয়ে দেয় অবলীলায়। আগের যে হিসাব, সেই হিসাবে দেখা গেছে সারা দুনিয়াতে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানে। এটাকে মানবাধিকার যারা আন্দোলন করেন, মানবাধিকার নিয়ে আন্দোলন করেন, তাদের কাছে অবশ্যই একটা খারাপ দৃষ্টান্ত। ভিন্ন মতকে সেখানে এভাবে কঠোর হস্তে দমন করা হয়। সে বিচারে ইরানে যে শাসন চলছিল তার সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু তার মানে এই নয় যে আমেরিকা অথবা ইসরায়েলের মতো দেশ এসে ইরানকে আক্রমণ করবে, ইরানকে পর্যদস্ত করবে, করে সেখানে তাদের পছন্দের অথবা তাদের পুতুল সরকার বসাবে, যেমনটি নাকি ভেনেজুয়েলাতে আমেরিকা বসিয়েছে। সেটাই ইরানের লোকজন মেনে নেবে, এটা মনে করার কোনো কারণ নাই। এবং হয়েছে এখানে তাই। ইরানের বক্তব্য হলো, আমরা যতটা আমরা মারামারি করি, আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করি, সেটা আমরা হ্যান্ডেল করবো, কিন্তু তুমি কেন এসে আমার দেশে আক্রমণ করবা? এবং যুক্তরাষ্ট্র কিন্তু ইদানিং আমরা দেখেছি বেশ বেপরোয়া হয়ে গেছে। তারা বেসামরিক বিভিন্ন স্থাপনার উপর বোমা হামলা করছে, ওদের যে পানি শোধনাগার তার উপর বোমা হামলা করছে। কিন্তু ইরানের যে স্ট্র্যাটেজিটা এবার ছিল যুদ্ধে, সেটা ছিল খুবই পিকুলিয়ার। এই অর্থে বলবো, যুক্তরাষ্ট্র সেটা ভাবেই নাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে দূরত্ব, যুক্তরাষ্ট্রকে অ্যাটাক করার জন্য ইরানের পক্ষে হয়তো সহজ ছিল না। কিন্তু ইরান যে কাজটা করেছে, তারা যুক্তরাষ্ট্রের যে সমস্ত ঘাঁটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছে, সেগুলোতে তারা নির্বিচার আক্রমণ করেছে এবং অনেকগুলি তারা ক্ষতিগ্রস্ত করেছে। এর পাশাপাশি তারা কিন্তু ওই দেশগুলোরও বিভিন্ন স্থাপনায় কিন্তু আক্রমণ করেছে। এবং এই যে আক্রমণ করেছে, ওই দেশগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের, মানে আগে তারা সবাই মধ্যপ্রাচ্যে মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু ইরান বিরোধী একটা মনোভাব ছিল এবং তারা যুক্তরাষ্ট্রকে নানাভাবে সহায়তা করত। তাদের সেই সহায়তা এখন কিন্তু এক ধরনের চিট ধরেছে এবং তারা ভাবতে শুরু করেছে, ওই সমস্ত দেশের জনগণরা ভাবছে যে যুক্তরাষ্ট্রকে সমর্থন করা, যুক্তরাষ্ট্রকে সাহায্য করা, যুক্তরাষ্ট্রের ঘাঁটি এখানে করতে দেওয়ার কারণেই তাদেরকে এখন আক্রান্ত হতে হচ্ছে। এই জিনিসটা ওই সমস্ত দেশের লোকজন খুব ভালোভাবে নিচ্ছে না। এবং ওই দেশগুলোর প্রায় সবগুলিতেই কিন্তু বিভিন্ন রাজার শাসন চলছে, রাজতন্ত্র চলছে। এবং ওই রাজতন্ত্র এতদিন ওদের রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের হেল্প নিত, যুক্তরাষ্ট্রকে নানাভাবে ঘাঁটি করতে দিত, সাহায্য করত। কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে যে জনগণ খেপে যায়, রাজতন্ত্র কিন্তু হুমকির মুখে পড়তে পারে। এবং ওই দেশগুলো এখন নানাভাবে কিন্তু ওদের বিরক্তি প্রকাশ করছে। এরই মধ্যে সৌদি আরবের একটা বিবৃতি সবারই অনেকের চোখে পড়েছে। সৌদি আরব এই প্রথমবারের মতো বলেছে
যে মধ্যপ্রাচ্যে যত গন্ডগোল হচ্ছে, যত ঝামেলা হচ্ছে, যত অশান্তি হচ্ছে, তার মূলে রয়েছে ইসরায়েল। ইসরায়েলের ব্যাপারে এ ধরনের প্রকাশ্য এবং সরাসরি বিরোধিতামূলক মন্তব্য সম্ভবত এটি প্রথম। এসব কারণে কিন্তু এটা মনে করা হচ্ছে যে আমেরিকা এরই মধ্যে হয়তো বুঝতে শুরু করেছে যে এই ইরানের উপর হামলাটা তাদের জন্য হয়তোবা বুমেরাং হয়ে দেখা দিতে পারে। এর মধ্যে দুঃসংবাদ কিন্তু আরো অনেক আছে। দুঃসংবাদ আরো অনেক আছে এরকম যে যুক্তরাষ্ট্রে কিন্তু তেলের দাম বেড়ে গেছে, সারা দুনিয়াতেই তেলের দাম বেড়েছে, যুক্তরাষ্ট্রেও কিন্তু এরই মধ্যে তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে, তেলের সরবরাহ কমে গিয়েছে। আপনারা জানেন যে ওখানে হরমুজ প্রণালী দিয়ে যে তেলগুলো আনা হয়, সেই হরমুজ প্রণালী কিন্তু ইরান বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার কারণে যদিও যুক্তরাষ্ট্রের নিজস্ব অনেক তেল মজুত আছে, তারপরেও তার প্রভাব কিন্তু তাদের এখানে পেরেছে। এখন যদি যুক্তরাষ্ট্রের তেলের দাম বেড়ে যায়, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের যারা সাধারণ নাগরিক আছে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করবে, এবং সেই প্রতিক্রিয়া ট্রাম্পের পক্ষে যাবে না। ডেমোক্রেটদের যুদ্ধের বিরোধিতা আগে থেকেই করছে, এবং যুক্তরাষ্ট্র থেকে তারা এই নৌপথে আক্রমণের জন্য তাদের বিপুল যে সেনাবাহিনী মোতায়েন করতে চাচ্ছিল, দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অনেক সদস্যরা, মার্কিন সেনারা ইরানের যুদ্ধ যেতে চাচ্ছেন না। বিশেষ করে তাদের এই আপত্তিটা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায়। প্রথম যে একটা গার্লস স্কুলে, বাচ্চাদের স্কুলে আঘাত করা হয়েছিল, যেখানে কমপক্ষে 165 জন শিশু নিহত হয়েছিল, এবং এছাড়া আন্তর্জাতিক জলসীমায় ইরানি যুদ্ধজাহাজের উপর যুক্তরাষ্ট্র যেটা হামলা করেছিল। আন্তর্জাতিক জলসীমা সাধারণত কোনো জাহাজের উপর হামলা করা হয় না, কিন্তু সেখানে যে হামলাটা যুক্তরাষ্ট্র করেছে, এই ঘটনাগুলো মার্কিন সেনাদের মধ্যে কিন্তু নেতিবাচক প্রভাব তৈরি করেছে। এবং যুক্তরাষ্ট্রের যে মনোভাব সাধারণ মানুষের মধ্যে, তার ঠিক বিপরীত মনোভাব দেখা যাচ্ছে ইরানের মধ্যে। ইরানের যারা সাধারণ মানুষ হয় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মৃত্যু ভয় তাদের প্রতিদিন তাড়া করে বেড়াচ্ছে, তারপরও তাদের মধ্যে কিন্তু ভয়টা দেখা যাচ্ছে না। ইরানের কর্মরত একজন সাংবাদিক, রেডিও তেহরানের যিনি একজন বাংলা বিভাগের সাংবাদিক গাজী আব্দুর রশিদ, তার বরাত দিয়ে প্রথম আলো দেখলাম একটা রিপোর্ট করেছে। তিনি বলেছেন যে তেহরানবাসীরা মোটে আতঙ্কিত নন, তারা এই যুদ্ধকে তাদের জীবনের যুদ্ধ মনে করছেন। যে এই যে মনোভাবের যে পার্থক্য সারা দুনিয়াতেই হয়, যারা আক্রমণ করে তাদের দেশের জনগণের মনোভাব থাকে যুদ্ধের বিরুদ্ধে, এবং যারা আক্রান্ত হয় সেই দেশের জনগণের অবস্থান থাকে প্রতিশোধের। যেমনটা আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশেও দেখেছিলাম। কিন্তু আমাদের দেশে যারা পাকিস্তানি বাহিনী ছিল তারা আক্রমণ করতে এসেছিল, আর আমরা প্রতিরোধ করতে দাঁড়িয়েছিলাম। এবং আক্রমণকারীরা সবসময় কিন্তু এতটা শক্ত মনোবলের অধিকারী হয় না যতটা নাকি আক্রান্তরা হয়, কারণ আক্রান্তরা জীবন দিয়ে তখন লড়ে যায়। সবশেষ যে খবরটা গতকাল থেকে আমরা বিভিন্ন মিডিয়াতে প্রথমে দেখেছিলাম, সেটা হলো ইরানের একটা সংবাদ, আধা সরকারি সংবাদ সংস্থা যার নাম তাসনিম, তারা জানিয়েছিল যে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত হয়েছেন। পরে অবশ্যই দাবিটা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে, কিন্তু প্রত্যাখ্যান করলেও এটা সত্য আবার আরেকটা মিডিয়া তারা বলেছে যে নেতানিয়াহু মারা যায় নাই, তার ভাই মারা গেছে। তবে কে মারা গেছে কে মারা যায়নি সেটা বড় কথা না, বড় কথাটা হলো নেতানিয়াহুর বাসভবন এবং অফিস পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র যে আঘাত করেছে সেটা কিন্তু সত্য, এবং এই আঘাত করেছে বলেই কিন্তু তার মৃত্যুর গুজবটা ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত যুদ্ধের কি হবে আমরা এর মধ্যে দেখেছি যে ট্রাম্প এর মধ্যে বলছেন যে ওনারা যুদ্ধবিরতির দিকে যাবেন হয়তো খুব শিগগিরই, এবং এই যে ট্রাম্পের দিক থেকে বলা যে শিগগিরই যুদ্ধ এই অভিযান সম্পন্ন হবে, এটা সোমবার দিন ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান শিগগিরই সম্পন্ন হবে। এবং এই যে সম্পন্ন হবে উনি বলেছেন প্রথমবারের মতো, এটাতেই কিন্তু অনেকে ভাবছে যে যুক্তরাষ্ট্র হয়তো যে কোনো সময় বলবে আমাদের যুদ্ধ জয় হয়ে গেছে, আমরা যা করে ফেলেছি, ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছি, অতএব যুদ্ধ শেষ। কিন্তু মেরুদণ্ড ভাঙাটা সহজ হবে না, এই কারণে হচ্ছে না, এই কারণে তারা ওদের প্রথম দিনে কিন্তু 28 তারিখ যেদিন তারা অ্যাটাক করে সেই দিনে কিন্তু তারা ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তাকে নিহত করেছে, হত্যা করেছে। এবং সেই হত্যার পরও ইরানের শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি।
এরই মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির পুত্রকে তারা সুপ্রিম লিডার বানিয়েছে, এবং জানা গেছে সে নাকি আয়াতুল্লাহ খামেনি কিছুটা মধ্যপন্থা ছিল, এ নাকি আরো কট্টরপন্থী। এবং এর মধ্যে বিভিন্ন দেশ ইরানকে বলেছে যুদ্ধবিরতি করার জন্য, ইরান সেই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে চীন, রাশিয়া তারাও কিন্তু ইরানকে বলেছে যে আসলে আমরা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে অগ্রসর হই, এবং ইরান বলেছে আমরা যুদ্ধবিরতিতে যেতে পারি একটা শর্তে, যে আমাদের উপর আর কোনো আগ্রাসন চালানো হবে না। মানে এই সমস্ত কথাবার্তা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে এই যুদ্ধে মনোবলের দিক দিয়ে ইরান অনেকটাই এগিয়ে আছে, এবং যদি সরকারের পতন ঘটাতে না পারে, যদি ট্রাম্প প্রশাসন, আমেরিকা তাদের পছন্দ অনুযায়ী কোনো সরকার ইরানে বসাতে না পারে, তাহলে বুঝতে হবে তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা ব্যর্থ হয়েছে। এবং উদ্দেশ্য ব্যর্থ হওয়াটাই কিন্তু প্রকারান্তরে যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে, এবং সেই পরাজয় কিন্তু যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। মাথায় রাখতে হবে এবছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে কিন্তু মধ্যবর্তী নির্বাচন হচ্ছে কংগ্রেসের, এবং ট্রাম্পের এই যে অবিমৃষ্যকারী অভিযান, এর প্রভাব সে মধ্যবর্তী নির্বাচনে পড়বে বলে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অনেক বিশেষজ্ঞরা কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন। শেষ পর্যন্ত কি হয় আমরা জানি না, তবে আমাদের এতটুকু মনে হচ্ছে এই যুদ্ধ এখন শেষ পর্যায়ে আছে, এবং কথার ফুলঝুরি হয়তো ট্রাম্প ফোটাবে, ট্রাম্প হয়তো বলবে এই যুদ্ধে আমাদের জয় হয়েছে, অতএব আর দরকার নেই, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছি, হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছি, অনেক কথাই বলবেন, বলে তারপর বলবেন আমরা এখন যুদ্ধ আপাতত স্থগিত করলাম। এটা বলে হয়তো মুখ রক্ষার চেষ্টা করবেন, কিন্তু এটা নিশ্চিতভাবে আপনারা ভাবতে পারেন যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন। ইরানে যদি ইসলামী শাসন অব্যাহত থাকে, আপনি ধরে নিতে পারেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশাল একটা পরাজয় ঘটেছে, এবং সম্ভবত সেটাই আগামী 2-1 দিনের মধ্যে আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।